জন্য একটা নতুন অধ্যায় নিয়ে এসেছি। এর ফলে আপনারা আশা করছি আপনাদের নিজেদের ছক আপনারা নিজেরাই কিছুটা বিচার করতে পারবেন। অন্য কোনো মানুষ আপনাদের কোন রকম ভুল বোঝাতে পারবে না। তার জন্য আপনারা যদি সবাই একটা একটা যে যার ছক, যে কোনো ছক যদি সামনে নিয়ে বসেন, তাহলে আশা করি আপনাদের বুঝতে অনেক সুবিধা হবে। আমি আপনাদের কালপুরুষের ছক দিয়ে বোঝাবো, যেহেতু কালপুরুষের ছকটা হলো সব থেকে ভালো ছক, মানে বোঝাতে সব থেকে সুবিধা হয় এই ছক দিয়ে। এবার আপনারা সেটা দেখে বুঝলেও কিন্তু আপনারা নিজেরা কিভাবে নিজেদের ছকটা বুঝতে পারবেন আমি সেটা বলে দেবো। আপনারা সবাই জানেন আমাদের ছকে টোটাল 12টা ঘর আছে। এবার এই 12টা ঘরের মধ্যে আপনারা দেখুন আপনাদের ছকে 1 নম্বর ঘর কোনো একটা লেখা আছে। আমি যেহেতু কাল্পনিক দিয়ে বলবো সেই জন্য আমাদের মেষ রাশি হবে 1 নম্বর ঘর, কিন্তু আপনাদের হয়তো ছকে দেখুন হয়তো কর্কট আপনাদের হয়তো 1 নম্বর ঘর, বা মিথুন আপনাদের 1 নম্বর ঘর, বা বৃশ্চিক আপনাদের 1 নম্বর ঘর। মোটমাট যে ঘরটা আপনাদের 1 নম্বর ঘর হবে সেইটাই হবে আপনাদের লগ্ন। এবার আপনাকে দেখতে হবে আপনার লগ্নের যে পতি, লগ্নপতি সে কোন ঘরে আছে। এবার আপনারা বলতে পারেন আমাদের তো সব ঘরে গ্রহ নেই, কোনো ঘরে 3-4টে গ্রহ আছে, আবার কোনো ঘরে কোনো গ্রহই নেই। এখানে কিন্তু কোন ঘরে কোন গ্রহ আছে সেটা না, প্রতিটা ঘরে কিন্তু একটা গ্রহপতি আছে, মানে লর্ড আছে, সেই লর্ডটা নিয়েই কিন্তু এখানে আলোচনা হবে। ধরুন আপনার যদি মেষ রাশি হয়, মেষ রাশি লগ্নপতি হলো মঙ্গল। 1 এবং 8 এই 3টে ঘরের লগ্নপতি হয় মঙ্গল। 2 এবং 7 এই 2টো ঘরের লগ্নপতি হয় শুক্র। 3 এবং 6 এই 2টো ঘরের লগ্নপতি হয় বুধ। আর চতুর্থ ঘরের লগ্নপতি হলো চন্দ্র, এবং পঞ্চম ঘরের লগ্নপতি হলো রবি। আর নবম আর দ্বাদশ ঘরের লগ্নপতি হলো বৃহস্পতি, এবং 10 ও 11 ঘরের লগ্নপতি হলো শনি। এই লগ্নপতি কোন ঘরে বসেছে তার উপর কিন্তু আমাদের অনেকটা ভাগ্য নির্ভর করে। ধরুন আমি বলছি আপনার লগ্নপতি যদি লগ্নেই থাকে তাহলে কিন্তু আপনি খুব ভালো চেহারার হবে, আপনার মধ্যে অনেক গুণ থাকবে, আপনি অনেক রকম জ্ঞানী গুণী ব্যক্তি হবেন, এবং আপনার স্বাস্থ্য যথেষ্ট ভালো হবে, এবং আপনি খুব বিক্রমশালী বা মানে খুব পরাক্রম থাকবে আপনার মধ্যে। কিন্তু দেখুন এটা কিন্তু শুধু লগ্নপতি থাকলেই আমার হবে না, কারণ জ্যোতিষ শাস্ত্রটা তো একটা বিশাল বড় শাস্ত্র। এই লগ্নপতির ডিগ্রি কিন্তু আপনাকে দেখতে হবে। লগ্নপতি যদি খুব কম ডিগ্রিতে বসে থাকে, ধরুন 0 ডিগ্রি, 2 ডিগ্রি, 3 ডিগ্রি, তখন কিন্তু লগ্নপতি সেই ভালো ফলটা দিতে পারবে। লগ্নপতির ডিগ্রি একটা মাত্রা অব্দি হলে তখন কিন্তু সে সেই ফলটা ভালো দিতে পারে। এবার ধরুন আপনার লগ্নপতি যদি আপনার দ্বিতীয় ঘরে বসে, দ্বিতীয় ঘর থেকে আমরা কি দেখি? দ্বিতীয় ঘর থেকে আমরা দেখি আমাদের পড়াশুনো, দ্বিতীয় ঘর থেকে দেখি আমরা আমাদের ধন, দ্বিতীয় ঘর থেকে আমাদের মানে আত্মীয় স্বজন, আমাদের খাদ্যাভ্যাস, সমস্ত কিছু দ্বিতীয় ঘরে যদি থাকে তাহলে কিন্তু আপনাদের খাদ্যাভ্যাস যথেষ্ট ভালো হবে, এবং আপনারা মানে সুন্দর করে কথা বলতে পারবেন, এবং আপনাদের আত্মীয় স্বজনও যথেষ্ট থাকবে। কিন্তু এই লগ্নপতি যদি আবার খারাপ অবস্থায় অবস্থান করে, মানে লগ্নপতির ডিগ্রি কম থাকে, লগ্নপতি শত্রু ঘরে বসে, তাহলে কিন্তু আপনাদের সেই এর অপোজিট জিনিসগুলো হতে পারে। আপনার কথাবার্তার মধ্যে কোনো সংযম থাকবে না, আপনি সঞ্চয় খুব একটা বেশি করতে পারবেন না। এবার আসি তৃতীয় প্রতি। আমাদের লগ্নপতি যদি তৃতীয় থাকে তাহলে কি হয়? তৃতীয় হলো আমাদের পরাক্রমের ঘর, আমাদের ভাই বোনের ঘর, আমাদের অনেক কিছুই আমরা তৃতীয় ঘর থেকে দেখি। তৃতীয় ঘরে যদি আমাদের লগ্নপতি থাকে তাহলে কিন্তু মানুষ খুব পরাক্রমশালী হয়, তাই তার ভাই বোনের সাথে খুব ভালো সম্পর্ক হয়, তার যে কোনো রকম যোগাযোগ ব্যবস্থা তার কাছে খুব ভালোভাবে সে করতে পারে। আবার যদি খারাপ হয় তখন কিন্তু ভাই বোনের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবারও যোগ আছে। তাই বলি যে একটা মানে আপনার লগ্নপতি তৃতীয় আছে মানেই আপনি ভেবে নিলেন আপনার সব ভালো হবে, তা কিন্তু না।
জেনারেল আলোচনা করছি। এবার হলো লগ্নপতি যদি আপনাদের চতুর্থ ঘরে থাকে। চতুর্থ ঘর আমরা জানি, তার থেকে আমরা দেখি কি আমাদের যানবাহন, বাড়ি, মা, সুখ, যে কোনো রকম আমাদের সুখ স্থান হলো চতুর্থ ঘর। তাই লগ্নপতি চতুর্থ থাকলে আপনাদের সমস্ত কিছুতেই আপনারা সুখ ভোগ করতে পারবেন এবং সমস্ত কিছুটাই আপনারা মানে অর্জন করতে পারবেন। যে সুখের জন্য আমাদের যা যা দরকার সেই জিনিসগুলো আপনারা অতি সহজেই অর্জন করতে পারবেন। এবার লগ্নপতি যদি আমাদের পঞ্চমে থাকে, পঞ্চম ঘর হলো আমাদের সন্তানের স্থান, আমাদের শিক্ষার স্থান, আমাদের জ্ঞানের স্থান, আমাদের প্রেম। আমরা দেখি পঞ্চম ঘর থেকে, পঞ্চম ঘরে যদি লগ্নপতি ভালো অবস্থায় থাকে তাহলে কিন্তু এই সমস্ত কিছু জিনিসই প্রেম সংক্রান্ত বলুন, সন্তান সংক্রান্ত কিছু বলুন, সবকিছুতেই কিন্তু আপনি শুভ ফল আশা করতে পারেন। এবার আসি ষষ্ঠ। আমাদের লগ্নপতি যদি ষষ্ঠ ঘরে থাকে তাহলে কিন্তু ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ এই তিনটে ঘরকে কিন্তু আমরা খুব একটা ভালোভাবে দেখি না। লগ্নপতি ষষ্ঠে থাকলে কিন্তু আপনাদের অসুখ বিসুখ হবার চান্স থাকে, ঋণ হয়ে যাবার চান্স থাকে। তারপরে ধরুন ষষ্ঠ থেকে আমরা যেরকম দেখি যে মানুষের খুব শত্রু বৃদ্ধি হতে পারে, এরকম হতে পারে। এবার লগ্নপতি যদি সপ্তমে থাকে সেটা কিন্তু সেই সব জাতিকাদের দেখা যাচ্ছে সুন্দরী স্ত্রী বা সুন্দরী স্বামী হয়, অল্প বয়সে তাদের বিয়ে হয় এবং অনেক সময় দেখা যায় বিয়ের পর তাদের উন্নতি হয়। শুধু তো সপ্তম মানে স্ত্রী না, এখানে আপনাদের বিজনেস পার্টনারও বোঝায়, এখানে আপনাদের যে কোনো মানে আমি ছাড়া আমার অপোজিটে যারা আছে তারা অনেকটাই আমাদের সপ্তম ঘরকে নির্দেশ করে। সেই সমস্ত কিছু সুখই তারা ভোগ করতে পারে। এবার সপ্তম লগ্নপতি যদি অষ্টমে থাকে সেটা কিন্তু একেবারেই ভালো না, কারণ অষ্টম ঘর হলো আমাদের মৃত্যুর ঘর। এই মৃত্যুর ঘরে লগ্নপতি আসা মানে তার স্বাস্থ্য সংক্রান্ত নানান রকম সমস্যা হতে পারে, বিভিন্ন রকম মামলা মকদ্দমায় সে জড়িয়ে যেতে পারে, তারপরে বিভিন্ন রকম লোন হয়ে যেতে পারে, শত্রু বৃদ্ধি হতে পারে। তারপরে আসে আমাদের নবম ঘর। নবম ঘর হলো আমাদের ভাগ্যের ঘর। এই ঘর থেকে আমরা আমাদের ভাগ্য, আমরা আমাদের পিতা, আমরা ধর্ম, কর্ম সমস্ত দেখি। লগ্নপতি আমাদের নবমে থাকলে কিন্তু আমাদের এই সমস্ত দিকের উন্নতি হয়। এরপরে হলো দশম ঘর। দশম ঘর হলো আমাদের কর্ম। লগ্নপতি যদি আমাদের দশমে থাকে তাহলে কিন্তু সে নিজের কর্মের দ্বারা তার উন্নতি সাধন সে করে এবং যে কোনো কর্মকেই সে খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে করতে পারে এবং যে কোনো কর্মকেই সে তার সাধনার দ্বারা নিজের আয়ত্তে আনতে পারে। এরপরে আসে একাদশ ঘর। আমাদের লগ্নপতি যদি একাদশ ঘরে অবস্থান করে সেটা কিন্তু আমাদের খুব ভালো ঘর। একাদশ ঘর আমাদের কি করে, আমাদের যে কোনো ইচ্ছা পূরণ করে। একাদশ ঘর থেকে আমরা বন্ধু বান্ধব দেখি। একাদশ ঘর আমাদের একটা ভীষণ ইম্পর্টেন্ট ঘর রাশিচক্র। সুতরাং একাদশ ঘরে যদি লগ্নপতি আসে তাহলে কিন্তু তার সমস্ত শখ পূরণ হয়, সমস্ত কিছু স্বপ্ন তার পূরণ হয়। দেখুন আমরা হয়তো অনেক টাকা উপায় করতে পারি, আমরা অনেক বাড়ি ঘর করতে পারি, কিন্তু সেইগুলো দিয়ে আমরা যে সুখ বা ঐশ্বর্য ভোগ সেটা কিন্তু সবার জীবনে হয় না। আমি হয়তো অনেক টাকা উপায় করলাম কিন্তু সেই ঐশ্বর্যটা আমি ভোগই করতে পারলাম না। এই একাদশ ঘরটা কিন্তু আমাদের সমস্ত কিছু ইচ্ছা পূরণ, স্বপ্ন পূরণ তাকে বোঝায়। এরপরে আসে দ্বাদশ ঘর। লগ্নপতি যদি দ্বাদশ ঘরে থাকে সেটাও কিন্তু খুব একটা ভালো না। অনেক সময় লগ্নপতি দ্বাদশ ঘরে থাকলে সে যেখানে আছে সেখান থেকে তার কর্মস্থল অনেক দূরে হয়। দ্বাদশ ঘর থেকে আমরা বিদেশ দেখি কিন্তু সবসময় কিন্তু বিদেশ মানেই দ্বাদশ ঘর নয়। আপনি যেখানে জন্মেছেন সেখান থেকে দূরে যে কোনো ঘর সেটাই তার বাইরের দিকে মানে বাইরের ঘর। সুতরাং কর্ম হয়তো সে মানে বাইরে গিয়ে মানে জন্মস্থান থেকে দূরে গিয়ে সে কর্ম করলে সেটা তার ভালো হয়। ব্যয়ের ভাব তার মধ্যে খুব বেশি থাকে, মানে খরচ করার একটা প্রবণতা থাকে, রোগ শোক এরকম বিভিন্ন রকম জিনিস হতে পারে। এই সমস্ত কিছু বলা মানে কিন্তু এই নয় যে এটা কিন্তু আমি আপনাদের কোনো ভয় দেখানোর জন্য বলছি না, এটা হলো আপনাদের একটা সাধারণ ধারণা আমি দিলাম। এরপরে আপনাদের জানতে হবে সেই লগ্নপতি আপনাদের কোন ডিগ্রিতে বসে আছে, কোন ঘরে শত্রু মিত্রতার ঘরে আছে কিনা, সেই লগ্ন
এই লগ্নপতিকে দেখলে কিন্তু আমরা আমাদের চেহারা, গঠন, আমাদের রূপ সমস্ত কিছু বুঝতে পারি, এবং এইটার জন্য কিন্তু আপনাদের নিজের ছকটা একটু ভালোভাবে দেখুন। যদি অসুবিধে হয় আপনি যে কোনো লোকের সাথে পরামর্শ করে দেখতে পারবেন, লগ্নপতি যেন খুব স্ট্রং হয়। এবং লগ্নপতিকে স্ট্রং করার জন্য শুধু 6, 8 আর 12 এই তিনটে ঘরের লগ্নপতি ছাড়া যে কোনো লগ্নেরই যারা পতি তাদের কিন্তু স্টোন আপনারা ব্যবহার করতে পারেন, কারণ লগ্নপতি স্টোন কিন্তু লগ্নকে অনেক স্ট্রং করে। কিন্তু 6, 8, 12 এই তিনটে ঘরে যদি লগ্নপতি থাকে, সেই লগ্নপতি স্টোন আপনারা নিজেরা নিজেরা পড়বেন না,